ঠিক আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের ভিডিও দেখার জন্য। আসলে আজকে আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি, আপনারা ভিডিওর শুরুতে দেখছেন যে একজন বয়স্ক মানুষ শুয়ে আছেন আর পাশে আমরা বসা আছি। আসলে যার জন্য আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যার জন্য আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, লাল সবুজের পতাকা পেয়েছি। আসলে তারা এই দেশকে স্বাধীন করেছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিছু পাবার আশায় নয়। আর সেই মুক্তিযোদ্ধারা আসলে ধীরে ধীরে আমাদের সমাজ থেকে বা আমাদের দেশ থেকে, এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন না ফেরার দেশে। আমরা সবাই মরণশীল, মরতে হবে, যেতে হবে কবরে। কিন্তু যারা আমাদের জন্য এই সুন্দর বাংলাদেশ দিয়ে গেছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করি, হাজার সালাম জানাই এবং আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও তাদেরকে সম্মান দিচ্ছেন, তাদের বিভিন্ন সুবিধা দিচ্ছেন। আমরা আজকে সেই চিন্তা ভাবনা থেকে আমরা যখন জানলাম একজন মুক্তিযোদ্ধা অনেক কষ্টে দিন যাপন করছেন, যদিও উনি ভাতা পাচ্ছেন, ওনার শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে, প্রতিদিন প্রতিটা মুহূর্ত কষ্টে কাটাতে হচ্ছে ওনার। এই ভাতা থেকে তিনি চিকিৎসা নিতে পারছেন না ভালো করে, যার ফলে আজ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আমাদের সকলের সহযোগিতায় এই ভিডিওটি দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সিলেটের সাগরদিঘির পাড়া এলাকায় আছি আমরা। 75 বছর বয়সী একজন বীর মুক্তিযোদ্ধা 38 বছর যাবৎ সিলেটে বাসা ভাড়া দিয়ে থাকছেন। বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2021 সালের জানুয়ারি মাসে একটি স্মারকলিপি প্রদান করেছেন, একটি আবেদন করেছিলেন সুচিকিৎসার জন্য, যাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি বরাদ্দ পান বা একটু সহযোগিতা পান। এখন পর্যন্ত তার কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। এটি কিন্তু আসলে আমাদের জন্য অনেক দুঃখের, কারণ যেই জায়গায় প্রধানমন্ত্রী প্রত্যেকটি মুক্তিযোদ্ধাকে ঘর দিচ্ছেন, ভাড়ি দিচ্ছেন, চিকিৎসা বাবদ বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছেন, সেই সময়টায় আমাদের বীর মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছেন। সেটা আসলে আমাদের জন্য, আমি মনে করি, দুঃখের, কষ্টের, অনেকটা লজ্জারও। আমার মনে হয় এই স্মারকলিপিটা বা যে আবেদনটি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে, সেটা কি অবস্থায় আছে জানি না, তবে প্রধানমন্ত্রী হয়তো জানতেন যদি, তাহলে হয়তো এর একটি ব্যবস্থা হতো। তো আমরা আজকে কথা বলবো সেই বীর মুক্তিযোদ্ধা যাদেরকে আমরা সম্মান করি, সালাম জানাই, যাদের কারণে আজ আমি আমির হোসেন সাগর বাংলা ভাষায়, স্বাধীন ভাষায় কথা বলতে পারছি। আমরা ওনার কাছে আছি। উনি শারীরিকভাবে অসুস্থ আছেন, হয়তো যতটুকু সম্ভব হয় ওনার কাছ থেকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং ওনার ছেলে এখানে আসছেন আমার কাছে, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। উনি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ওনার অনেক সনদ আমার হাতে আছে। এই সনদগুলো আমরা অবশ্যই আপনাদের কাছে উপস্থাপন করব। আমাদের সমাজে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গত কয়েকদিন আগেও কিন্তু মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করেছেন। মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করেছেন যে আসলে সঠিক মুক্তিযুদ্ধ কারা করেছেন। বিভিন্ন সময় অনেক কথা উঠে আসে আমাদের সমাজে বিভিন্ন সেক্টর থেকে, যে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে তারা ভাতা নিচ্ছেন। তো সেইগুলো মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্নভাবে যাচাই বাছাই করে থাকেন এবং করেছেন। সর্বশেষ তাদেরকে ভাতা দিয়ে যাচ্ছেন এবং মুক্তিযোদ্ধাদের ঘরও দিয়ে যাচ্ছেন। যাদের ভিটে নেই, ঘর নেই, তাদেরকে দিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা আগে বলেছিলাম যে আমাদের এই মুক্তিযোদ্ধার ঘর নেই, দীর্ঘ 38 বছর থেকে সিলেট নগরীতে বাসা ভাড়া দিয়ে বসবাস করছেন। তা আসুন আমরা এবার তাদের কাছ থেকে জেনে নিই যে আসলে বর্তমানে আমাদের এই বীর সন্তানের অবস্থা কি। আমরা একটু আসলে তোলা যাবে ওনাকে? জি আচ্ছা, একটু একটু ধরেন, একটু একটু পাওয়া যায়। আমরা চেষ্টা করছি যে ওনাকে তুলে আপনাদেরকে ভালোভাবে একটু উপস্থাপন করার জন্য। একটু চাচা একটু দিকে আসেন, একটু আমার কাছে আসেন, আর একটু আসেন। তো আমরা এখন কথা বলবো বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী ওনার সাথে, যার জন্ম হয়েছিল 1947 ইংরেজিতে। প্রায় 75 বছর বয়সে তিনি এখনো আমাদের মাঝে আছেন। আল্লাহ তাআলা যেন
সুস্থ রাখেন, ভালো রাখেন, আরো বেশি দিন বাঁচিয়ে রাখেন, সেই দোয়া আমরা কামনা করি। তো আমরা আপনাকে হাজার সালাম জানাই এবং এই মুহূর্তে আপনার শারীরিক অবস্থা একটু জানতে চাই। শরীরের অবস্থা কি? শারীরের অবস্থা এখন কানে পিছেও গাও, গলাতেও গাও, আর জিহ্বাত গাও। আপনার ক্যান্সার কতদিন থেকে ক্যান্সার। হয়েছে? কতদিন থেকে? আমার ক্যান্সার হয়েছে প্রায় 4-5 বছর ধরে। 4-5 বছর থেকে। জি, জি। আচ্ছা, আরেকটি বিষয় আমি আমার ভাই বন্ধুরা যারা আছেন, লাইভে আছেন, তারা তো আপনার কথা আজকে মন দিয়ে শুনবেন। কারণ দেশে নয়, বিদেশের ভাই বন্ধুরাও শুনবেন। কারণ আপনার মতো বয়স্ক মানুষ এখন খুবই কম পাওয়া যায়। আর আপনি তো দেশের জন্য অনেক আগেই জীবন ত্যাগ করেছেন। হয়তোবা অনেকেই জীবন দিয়েছেন, চলে গেছেন না ফেরা দেশে সেই পাকিস্তানির হাতে গুলি খেয়ে। কিন্তু আল্লাহ তাআলা হয়তো আপনাকে বাঁচিয়ে রেখেছেন এবং এখনো রেখেছেন। আমরা গত কয়েকদিন আগে স্বাধীনতার 50 বছর আমরা উদযাপন করেছি। আমাদের কাছে ভালো লেগেছে। কিন্তু আপনাদের দেখলে আমাদের অনেক ভালো লাগে যে আপনাদের জন্য আজ আমরা স্বাধীন ভাষায় কথা বলতে পারছি। তা আপনি যে যুদ্ধ করেছিলেন কোন জায়গায় একটু যদি কষ্ট করে আমার দর্শকদের জন্য একটু বলেন। বা কিভাবে আপনার যুদ্ধে যাওয়াটা হলো? আমার প্রথম যুদ্ধ হইল হাল্লারঘাট, বেরিগাঁও, হাল্লারঘাট, লালগড়ের মাঝে এখান থেকে পাঞ্জাবিরা গুলি করতো। প্রথম যুদ্ধ যখন আমি শুনতে পাইলাম আমার বাড়ির থেকে পাঞ্জাবিরা গুলি করতেছে, 3 জন মুক্তিযোদ্ধা লাফায় গিয়ে পড়ার পরে আমার কোলে শুয়ে আমার ওপরে আমি গলা পানি বাইন্দা যাইতাম আর বাঁচাইবার জন্য। এরপরে আমার গুলি করা লইলো গলা পানির মাঝে। আমি পরে 1 ঘন্টা বুড়াইয়া পানির ভিতরে বুড়াইয়া জীবনটা রক্ষা করছিলাম। এখান থেকে আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর দুনিয়া চাহার না তাদের সমান কথা। আমার চাষ কয়ার মাইরা লেগলে চাইলে আমি কেন এই সময়ের ভিতরে মেজর মুতালিব সাহেব আমার কইলো আর বাঁচতে না রে, তাড়াতাড়ি ট্রেডিং যায় ইন্ডিয়া চায় এত অস্ত্র তুলে যুদ্ধ করার সাথে। ওই করলাম আমি আমার ভাই ছোট ভাইরে করলাম, ভাই আর দুনিয়া থাকতাম না বেশি দিন। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আর পাঞ্জাবিরা গ্রামে আইতাছে, আয়ামে লোকের অত্যাচার করা আরম্ভ করছে। তা দুনিয়া থাকতাম না। তো এখন আমরা কি করতাম যে এখন থেকে চলে যায় আমরা ইন্ডিয়া। তো এখন গিয়া এতে বাচ্চা গিয়ে ওই আমি ইন্ডিয়া চলে যাই আমার বাইরে লই আরো 70-80 জন মুক্তিযোদ্ধা লইয়া। আপনি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তখন মানে মুক্তিযুদ্ধ শুরু হবার কতদিনের ভিতরে আপনি অংশগ্রহণ করেছিলেন এবং সেই মুক্তিযুদ্ধে যাবার জন্য আপনার মানে আগ্রহটা কিভাবে আসলো, এটা একটু শুনতে চাই। আগ্রহটা আসছে আমার অনেকে গ্রামের মধ্যে পাঞ্জাবিরা মেয়ে লোকরা ধরছে যাইতা, রাজাকারা যাইতা ধরছে, ধরে ধরে আবার সম্মানী করতেছে। তখন আমি মন পাগল হয়ে গেছে যে কিরে আমরা মুসলমান হয়ে আমরা মুসলমানের ইজ্জত মারা আরম্ভ হয়েছে, লগের ভাইয়া জায়গায় রাজাকার। আর আমরা তো আসি তো আমরা মুক্তিযোদ্ধা, তো আমরা মাইরই মরুন, আমরা আর ফেরা যাইতাম না। ওই করে আমরা ইন্ডিয়ার যাই। নানু মুক্তার শাহ ভর্তি করলো লালফান্দির থেকে বারাক, এখান থেকে ইন্ডিয়া, এরপর ছিলাম গুয়াহাটি। এগুলি আমরা আড়াই নিয়ে আগরতলা হোল্ডিং ক্যাম্প আমরা রাখলো। রাখার পরে এখান থেকে আমরা মাঠে রাখতে পরে আমরা এরা খালি আড়াল লুটি খাওয়ায় মারে, আর কিচ্ছু জানে। আর লগের মুক্তিযোদ্ধা সব মাথা ঘুরে পরীক্ষার মতন পরে আমরা 70-80 জন পরে আসাম ত্রিপুরা ডিস্ট্রিক্ট রাত্রে 12টার সময় গাছি গুছা বান্ধা পরে গেলাম আসাম ত্রিপুরা ডিস্ট্রিক্ট গিয়ে রাত্রে গিয়ে উঠলাম। ওঠার পরে রাতি বাবু করে আসিল ইন্ডিয়ার টাইম শুনছি যে মুক্তিযোদ্ধারা এন আনটেটিং ফেরত রয়েছে না খাইয়া। পরে 10-12টা গাড়ি 8 দিন পরে ভাড়াই দিল। পরে আমরা লোহারবন টাইম জানে লোহারবন রামডিং ধর্মনগর এগুলি আমরা নিয়ে তুই লোহারবন নিয়ে রাস্তায় ফাটাইতে পরে আমরা মনে হয় আসলাম 3 দিন রামডিং ধর্মনগর যাইতে ট্রেনে।
হেন গিয়া যারা মুক্তিযোদ্ধারা অপারেশন দায়িত্ব এরা খাওয়ান খাইয়া লাইছে আমরা জানি না। যখন কইল যে তোমরা তো এরা খাওয়ান খাইয়া লাইছ, আমরা তো তিনজনে অনাহারে, আমরা তো সর্বনাশ করছি আমরা তো জানি না। ওই পরে আমরা ট্রেনিং আরম্ভ হয়ে গেল, লোহার বন ট্রেনিং দিয়েছি আমরা, শেখ সৈন্যরা আমরা ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং 1 মাস পরে আমরা ছাড়ছে বড় লেখা চুরি কলোরা। আমাদের সাব সেক্টর কমান্ডার ছিলেন সিয়া দত্তর সাহেব ছিল সাব সেক্টর কমান্ডার, আর শেখ সৈন্য লগে লগে ক্যাপ্টেন রাওয়াত ছিল। এর ভিতরে আমার কইল যে তুমি কমান্ডার হয়ে যায়গা। আমার আবু তার আমার আমি ডরে উঠি, ঠিক আছে ও আমি কমান্ডার হয়ে এবারে যুদ্ধ চালায় যাই। আপনি কমান্ডার ছিলেন? যে আচ্ছা, আপনার বাড়ি থেকে আপনার ভাই বান্ধব, আপনার নিজের ভাই ছিল কেউ সাথে? আমার ভাই ছিল ইসমাইল। আপনার ছোট 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 আপনার ভাই, আর আপনি আপনার পরিবার থেকে দুজন ছিলেন? দুজন ছিলেন। এই সহ মিলিয়ে আপনার সুনামগঞ্জ থেকে 70 জন গিয়েছিলেন ইন্ডিয়ার আসামের লোহার বন। সেখান থেকে ট্রেনিং নিয়ে পরবর্তীতে আপনি কমান্ডার দায়িত্ব পালন করেছিলেন। কতদিন পরে আপনার মানে এই দায়িত্বটা কোন কোন জায়গায় আপনি করেছেন, মানে কোন কোন জায়গাতে আপনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? প্রথম অবস্থায় যখন দিন রাত্রে আমার ছাড়া হলো, অস্ত্র দিয়া যখন ছাড়া হলো, তখন নিজে সাবধান হইলাম যে আগের নিজে বাঁচো এরপরে গুলি করো। এই ট্রেনিং দেওয়াইছে আমরা শেখ সৈন্যরা। তখন কিভাবে গুলি করতে হবে, কি করতে হবে না করতে হবে, মিস না যায়, তখন এইভাবে অর্ধেকটা সাইরা আর অর্ধেকটা রাইটটা গুলি করতাম। টার্গেট মিস হইতো না, এরকম ফায়ার করতাম আমরা। একটা গুলি 10 জন মারা যায়, এরকম ভাবে আমরা সাবধানে গুলি করতাম। গুলি আছেন কম। পরে আমরা যুদ্ধের মাঝে পড়ছি, পরে আমরা তো গাথায় থাকতাম, গাথায় থাকতাম। শিখ সৈন্যরা এক সাইড, আমরা এক সাইড। বড় রাখা জুরি কলোরা লাঠি টেলা এগুলো যুদ্ধের মাঝে জুরি হাই স্কুল আমাদের ক্যাম্প আছিল। এই ক্যাম্পের মাঝে আমি আসলাম কমান্ডার। বাংলা স্বাধীনের 2 দিন পরে আমি সব মুক্তিযোদ্ধারা লইয়া পরে সিলেট সুনামগঞ্জ যার ছাতক সব লইয়া বসাই দিয়েছি। এর আমার কর্তব্য আছে না, আসছি। আবার পরে আমার বাড়িতে ঘর দরজা নাই, কিছু নাই, বাইন্দা ছিলা সব নিচে না, পাঞ্জাবিরা রাজাকাররা। এটা নাই আর আমার ইচ্ছে হচ্ছে না, আমি করবেন থাকো নিচে করি। আমার আর ইচ্ছে হচ্ছে না এই দেশটা কেমনে থাকো। এরপরে আমার 88 বন্যার সময় বন্যা হয়েছে, পানি গরদর বসায় নিচে, গরদর ছিঁড়া নিচে ছেলে মেয়ে পানির মাঝে আমি বনবাস। এরপরে সুনামগঞ্জ হয়ে উঠছি, গেলাম। আমার কইল কমান্ডাররা কইল যে আপনারা আমরা বাঁচাতাম পারতাম না, আমরা সিলেট যাই। ওপরে আমি সিলেটে উঠলাম পরিবারে। আজ পর্যন্ত আমি সিলেট ঘর ভাড়া দিয়ে থাকি। মেজর মোতালিবরা পাইছি, কেন আমার ঘরে তুই অতদিন আইসুত করতে, আমি তো আইসি। তো আমি খুব আদর করতো আমার মেজর মোতালিব সাহেব। এরপর সব মেজর আমরা আদর করতো। ও আজ পর্যন্ত রয়ে গেছি আমি সিলেটে। তা আমার 2-4টা কথা আমি বলি। এখানে আপনি যে থাকেন, এখানে আপনার এই বাসা তো ভাড়া দিয়ে থাকছেন? ভাড়া দিয়ে থাকি। তা আপনার কয় সন্তান, কয় মেয়ে? এবং আমার ছেলে হলো 3 সন্তান, ছেলে 3 সন্তান, 5 মেয়ে। 3 সন্তান, 3 ছেলে, 5 মেয়ে। 5 মেয়ে। তা সবাইকে বিয়ে দিয়ে দিয়েছেন? সবাই বিয়া, একটা মেয়ে পরে লেখাপড়া করে শুরু, আর সব ছেলেরা বিয়া করে গাড়ি ড্রাইভারি করে চলে। এইভাবে আসি আমি।
বর্তমানে আর কিছু টাকা বেতন পাইয়ে এরাও নিজেও খাই ঘর করা দিই। এই টাকা দিয়ে আপনার যে বর্তমান যে শারীরিক অবস্থা এইটার চিকিৎসা নিতে পারছেন? যে না এই টাকা নিয়ে আমি চিকিৎসা নিতে পারছি না। এখন আপনার শরীরে কি যন্ত্রণা করে? যে যন্ত্রণা করে, যন্ত্রণা করে, কষ্ট হয়? কষ্ট হয়। আচ্ছা, প্রিয় দর্শক, যার বাড়ি সুনামগঞ্জ জেলায় রাজনগরে সুনামগঞ্জ থানায়, সেই সময় আমাদের মা বোনদের ইজ্জত বাঁচানোর জন্য তারা মাঠে নেমেছিলেন, দেশকে রক্ষা করার জন্য, দেশের মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য। আর আজও সেই স্মৃতিগুলো মনে আছে, এবং সেই স্মৃতিগুলো তুলে ধরতে গিয়ে আমরা দেখছি যে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলছেন। আপনারা শুনেছেন কি কষ্ট করে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, দেশ এবং দেশের মাটিকে লাল সবুজের পতাকা দেওয়ার জন্য। তারা 3 দিনের অনাহারী ছিলেন, খাবার পান নাই, আটা রুটি খেয়েছেন, অনেক কষ্ট করে দেশের জন্য কাজ করেছেন। আর সেই মানুষটি যদি আজ সেই মানুষটি কষ্ট পায়, ক্যান্সার আক্রান্ত হয়ে শরীরের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। আমরা জানি, আগেও বলেছি, আমরা সবাই মরতে হবে, যেতে হবে কবরে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু পৃথিবীতে যতদিন আল্লাহ তাআলা হায়াত রেখেছেন ততদিনই কিন্তু আমরা বাঁচব। এর ভিতরে যদি শরীরে কোনো রোগ ব্যাধি আসে, তাহলে সেটার জন্য চিকিৎসা আল্লাহ তাআলা দিয়েছেন। সেই চিকিৎসা নিলে শারীরিকভাবে এই যন্ত্রণা থেকে কিছুটা বাঁচা যায়। আমরা কি সবাই মিলে পারি না এই ভিডিওটি শেয়ার করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে? বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিচ্ছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডারদের যে শাখা আছে ঢাকায়, সেখানে যদি আমরা এটা পৌঁছে দিই, আমরা বিশ্বাস করি এটা, যে চিকিৎসার জন্য ওনাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং সম্পূর্ণ চিকিৎসা সরকারিভাবে সেটা ব্যয় গ্রহণ করা হবে। তাই আমরা দেরি না করে, যার জন্য আমরা এই দেশ পেয়েছি, তার জন্য আমরা এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিব দায়িত্বশীলদের কাছে, যারা মুক্তিযোদ্ধাদের দায়িত্বে আছেন, মুক্তিযোদ্ধাদের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন যাদের, মাননীয় প্রধানমন্ত্রী। এখানে ওনার ছেলে বসা আছেন, আমরা ওনার কাছ থেকে আরো একটু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। তো প্রিয় দর্শক, তার আগে আমরা যেটা বলেছিলাম, এখানে একটু ধরেন এই কাগজগুলো, এটা হচ্ছে সামরিক সনদপত্র, এটা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে যেটা দেওয়া হয়েছে। মোহাম্মদ ইব্রাহিম আলী লেখা আছে, রাজনগর লেখা আছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন সুনামগঞ্জ জেলা সদর। এটা হচ্ছে সনদের নাম্বারও আছে, এখানে দেওয়া আছে, ক্রমিক নং এবং ডেট। এটা একটা ডকুমেন্ট। এখানে আছে আসাম থেকে, যে আসামের যে মুক্তিযোদ্ধাদের আসামে একটা তালিকা আছে, বাংলাদেশের যারা আসাম থেকে ট্রেনিং নিয়েছিলেন, ভারতীয় তালিকা। সেই ভারতীয় তালিকার একটি লিস্ট এখানে আছে, সেখান থেকে আনা হয়েছে। এখানে আপনারা দেখেন যে এখানে 4 নম্বরে, এই কাগজে 4 নম্বরে ইব্রাহিম লেখা আছে। এটা হচ্ছে একটি ডকুমেন্ট। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের ডাটাবেস, বঙ্গবন্ধুর ছবি সহ ডাটাবেস। এটা হচ্ছে ডকুমেন্ট। এবং এখানে ওনার গায়ে যেটা আছে, আপনারা জানেন, যার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যিনি ডাক দিয়েছিলেন যে আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে কিন্তু আমরা মাঠে পড়বো, যে সেই বক্তব্য যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এখনো যখন আমরা এই প্রজন্মের তরুণরা শুনি, আমাদের আসলে অন্যরকম লাগে। এরকম ভাষণ আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে, এবং এখানে দেখছি জেলা প্রশাসকের কাছ থেকে সম্ভবত এই কোডটা পেয়েছিলেন। তো এই কোডটা কি জেলা প্রশাসকের কাছ থেকে পেয়েছিলেন? আচ্ছা, আপনার এখন, আপনি তো আসলে শারীরিকভাবে অসুস্থ, কথা, মুক্তিযোদ্ধাদের অনেক স্মৃতি আছে, যদি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, সেটা হয়তো আগামী সকাল পর্যন্ত শেষ হবে না। আপনাদের এই যে কষ্টের দিনগুলো একটু আমি জানতে চাই, যে আপনি যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন বয়স কত ছিল, আর সেই সময় কি বিয়ে করেছিলেন আপনি? আমি বিয়ে করছিলাম 23 বছরের মাথায়, মুক্তিযোদ্ধা গেছিলাম। তখন বিয়ের বয়স কতদিন ছিল আপনার? বিয়ের বয়স বছর 3 ছিল। বছর 3 আমার বাবাই করা ছিল। আপনার কি কোনো সন্তান ছিল তখন? সন্তান ছিল। সেই সন্তান কি উনি? না, এই সন্তান হইল একটা মেয়ে ছিল, আর তো মেয়েরা পরে
রাত্রে ডর পাইয়া আমি যখন জায়গা মুক্তিযোদ্ধা ফাড়াইয়া বলে আমার পরিবারে যদি কোনো কথা না টিকতে পারো আর পাঞ্জাবি আয়া পরে তাহলে তো মুক্তিযোদ্ধা পরিবারে পাঞ্জাবিরা বাইরে মারে না তুমি ইন্ডিয়া উঠতে দেওগা ওইবার আমি ইন্ডিয়া উঠেছি আমার পরিবারে প্রায় মধু কমান্ডার করে না ওনার শুনছে যারা 2 ভাই মুক্তিযোদ্ধা যাচ্ছে এবার ওনার বাঁচাছে ওনার আমার পরিবারের বাঁচাছে। তারপর বাচ্চা বাচ্চা মারা গেল। কিভাবে মারা গেছে? কলেরা মারা গেছে। চিকিৎসা নিতে পারেন নাই? না, চিকিৎসা নিতে পারে নাই। তা আপনি দেশে যখন ফিরলেন তখন এসে জানলেন যে আপনার বাচ্চা নেই, না এর আগে জানছিলেন? না, বাচ্চা আয়া জানছি আমি নাই। আইসা তাদেরকে বাংলাদেশে পাইছেন না ইন্ডিয়াতে পাইছেন? না, ইন্ডিয়াতে খবর পাওয়া গেছে। খবর পাওয়া গেছে তারা ইন্ডিয়াতে আছেন, তো সেখানে গিয়ে আপনি কি তাদেরকে নিয়ে আসছিলেন? না, এর আগে মরেছে গা। না, আপনার পরিবার, আপনার স্ত্রী বা আপনার ভাইয়ের স্ত্রী, আপনার ভাইয়ের পরিবার? সোনামুন্দি হসপিটাল পাইছি, আমার মা, আমার পরিবার। তখন কি আপনার বাবা ছিলেন? আমার বাবা ছিল, বাবা মা ছিলেন, তারাও কি ইন্ডিয়াতে ছিলেন? ইন্ডিয়াতে ছিল। তো আপনি যখন মুক্তিযোদ্ধা যান তাদেরকে বলে গিয়েছিলেন যে বলে গেছিলাম যদি কোনো কথায় এখানে লোক সমস্ত উচ্চ জায়গা ইন্ডিয়া, তোমরা ইন্ডিয়া উচ্চ জায়গা জীবন রক্ষা করো? না, আমি এটা বলছি আপনি যখন মুক্তিযোদ্ধাতে গেলেন আপনার মা বাবা কি বাধা দেয় না তখন? না, বাধার কথা আমরা শুনি নাই। শুনেন নাই? না। আচ্ছা, প্রিয় দর্শক, অনেক স্মৃতি আছে, আমরা কিছু স্মৃতি যেগুলো আপনাকে আঘাত করবে, যেগুলো আপনার হৃদয়ে আঘাত করবে। এই যে মুক্তিযোদ্ধা যাওয়ার সময় একটি সন্তান ছিল যার বয়স একদম ছোট্ট, হয়তো 3-4 মাস হবে, সেই সন্তান আর ফিরে এসে পান নাই। ওনার স্ত্রী, ওনার পরিবার পরিজন নিজের ইজ্জত বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য তারা কিন্তু ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন, যেহেতু ইন্ডিয়ার পাশাপাশি তাদের বাড়ি ছিল। নিরাপদে থাকার জন্য তিনি বলে গিয়েছিলেন, কিন্তু এটা বলে যান নাই যে তিনি বেঁচে ফিরে আসবেন। বলে গিয়েছিলেন হয়তো আমি যদি বেঁচে থাকি তাহলে হয়তো দেখা হবে, হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তিনি বেঁচে ফিরে এসেছেন, পরিবার পেয়েছেন, কিন্তু পাননি তার মাসুম শিশু বাচ্চাটি। এই হচ্ছেন আমাদের মুক্তিযোদ্ধারা, যাদের স্ত্রী সন্তান, কারো জন্য তাদের মায়া ছিল না, ছিল দেশের জন্য, দেশের মাটির জন্য। বঙ্গবন্ধু ঢাকে সাড়া দিয়ে তারা দেশকে রক্ষা করেছিলেন। আজকে সেই মুক্তিযোদ্ধা আমাদের সামনে কষ্ট পাবে, সেই মুক্তিযোদ্ধা জীবনের শেষ মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে দুঃখে দুঃখে মরবেন, কষ্ট পাবেন, এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। তাই সকলের কাছে দাবি জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে যেভাবে মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে, সারা দেশ জুড়ে সেটা আছে, হয়তোবা এই মুক্তিযোদ্ধার খবরটি সঠিকভাবে পৌঁছাচ্ছে না জায়গা মতো। তাই আমরা চাইব এই খবরটি পৌঁছানোর জন্য আপনারা সবাই মিলে পৌঁছাবেন। আমরা যে বাসায় আছি সেই বাসার ঠিকানাও দিব, আমরা নাম্বারও দিব আপনাদেরকে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন। অথবা উনি যে সেক্টরে ছিলেন, সুনামগঞ্জ জেলা সেক্টর, তাদের কমান্ডারের সাথে, বর্তমানে যিনি কমান্ডার আছেন, তাদের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে যোগাযোগ করলেও পাওয়া যাবে। তা আমরা একটু ওনার ছেলের সাথে কথা বলতে চাই। আসলে ওনার চিকিৎসা কি পরিমাণ আপনারা করাচ্ছেন? আমরা শুনলাম যে আপনারা গাড়ি চালাচ্ছেন, উনি বলে গেলেন, কি পরিমাণ আসলে আপনাদের আয় এবং ব্যয় কি পরিমাণ? জি, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 88 ইংরেজির থাকি সিলেটে আসি। আমরা তখন খুব ছোট ছোট। যাই হোক, উনি আবেগ ধরে রাখতে পারছেন না। 88 বন্যার সময় তিনি বা ওনার বাচ্চাদের নিয়ে তিনি সিলেটে আসেন। পরবর্তী গিয়ে দেখেন তছনছ হয়ে গেছে বাড়িঘর। আরো কিছু আমি শুনেছিলাম ওনার কাছ থেকে যে ওনার কিছু জায়গা ছিল, যুদ্ধের পর যখন বাড়ি ফিরে গিয়েছিলেন তখন ওনার সাথে যারা সহকর্মী ছিলেন যোদ্ধা, তাদের বিভিন্ন সমস্যার কারণে তিনি জায়গা বিক্রি করে করে তাদেরকে দিয়েছেন, তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই বিষয়ে একটু শুনতে চাই। আর এই যে ছেলেটি, আসলে ওনার বাবার কষ্ট দেখে হয়তোবা কি বলবেন খুঁজে পাচ্ছেন না। আমরা আর একটু পরে ওনার কাছ থেকে 2-1টি কথা জানবো। হয়তো এই কথাগুলো বলবেন, বাংলাদেশ সরকারের কাছে হয়তো চাইবেন যাতে আমার বাবার সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়, এটাই চাইবেন।
আপনার শুনলাম আপনার অনেক জায়গায় জমি ছিল, যুদ্ধের পরে সেগুলো বিক্রি করেছেন, কেন বিক্রি করলেন? আমার ছেলে মেয়ে তো বেশি আসিল, তখন আবার থাকে, তখন জায়গা কম বেশি বন্ধ হয়, তো জায়গা একটু একটু 2 ঘন্টা 4 ঘন্টা করে বেচতে বেচতে আর টাকা পয়সা ছিল না, ওই খাওয়াইছি পিন্দাইছি ছেলে মেয়েরা পিন্দাইয়া জীবন রক্ষা করছি। এইভাবে এইভাবে আমার জীবনটা আর আপনার সহকর্মী যারা আছেন তাদেরকে কি কখনো সাহায্য করেছিলেন, যারা যুদ্ধে গিয়েছিলেন, বিভিন্ন সমস্যা পড়েছে দেশে এসে, যুদ্ধের পরে, দেশ স্বাধীনের পরে? আমাদের সুনামগঞ্জ খুব কম, সুনামগঞ্জ অনেক কম মুক্তিযোদ্ধারা না খায়া মারা গেছে। আমি যখন সিলেট অষ্টআশিতে আসি, আসার পরে এরা বিচার পাইছে না, জোর জুলুম অত্যাচার করছে মুক্তিযোদ্ধারা, ভাবলি এরপরে খাওয়া খাদ্য বেশি পাইছে না, এরা অত্যাচারে অনেক মারা গেছে, অসুখ বেসুখ মারা গেছে। এখন আমার লোকের মুক্তিযোদ্ধা বলো নাই। তখন কি আপনি কি সাহায্য করেছিলেন আপনার জায়গা জমি বিক্রি করে? যে আমি এটাই জানতে চাচ্ছি। যে কিছু কিছু জায়গায় বেশি, এরপরে আছে আয়া কত আমি খাইছি না, তয়ার খাওয়াইছি, একটা লঙ্গি দিছি, একটা শাড়ি দিছি মেয়েরা। বিভিন্ন সময় সাহায্য করেছেন। এখন যে আপনার বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে সম্মাননা ভাতা দিচ্ছেন, এটার উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? এই বক্তব্য আমরা তো কোনো সময় এটা ভাবছিলাম না শেখ মুজিবুর সাহেবের মাইরা লাগব, শেখ মুজিবুর সাহেবের মাইরা লাগব। আমরা জানছিলাম না যে কালো গাঠিয়া ফরাইয়া থাকবো বইয়া, আর কবে যুদ্ধ দাইছি, আর কয়েকদিন পরে যায় শেখ মুজিবুর মাইরা লাগবো জিয়া রহমানে। আমরা অফেন বলতে পারি জিয়া রহমানের ষড়যন্ত্র, আর যে কয়েকজন আছেন এরা ষড়যন্ত্র, শেখ মুজিবুর সাহেবের মাইরা বাংলাদেশের কানা করে লাইছে। আর সোনার বাংলা হইতো, আর সোনার বাংলা হইতে পারে না। শেখ হাসিনার অফিসে লাগিয়ে বসে অনেক সোনার বাংলার মানুষ থাকা খায় থাকা, আর ওনার পিছে থাকা খালি ষড়যন্ত্র করে। কতবার শুনছি মাঝে লাইতো বাবু যে শেখ হাসিনারে, এখন আল্লাহ বাসায় রাখছে। তো আমরা দোয়া করি সব মুক্তিযুদ্ধরা, আমরা মাথার মধ্যে এতটাই সুর আছে, এতটাই হায়াত হাসিনারে দেখ, দেখ এতটাই হায়াত দিয়া বাংলাদেশটা শান্তি করো, বাংলাদেশের মানুষ আর শান্তি মতো করো। আমরা নিজে ঘরে খাইবার রাখি না, রাস্তাঘাট ফুল ব্রিজ সব মাদ্রাসা সব হয়েছে, আদর্শে কাছা নাই, গান বিল সব ভেঙে যাইতেছে, সব কিছু করতেছে। আর দিত করতে দিত সব আমরা গরিব আছে হাত বিছাই থাকি, হাতে যতটুক পারে আমরা দিতেছে, আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেদিন বঙ্গবন্ধু মারা গিয়েছিলেন, খবর পেয়েছিলেন, তখন আপনার অবস্থা বা তখন আপনার মনের অবস্থা কি ছিল? যেদিন বঙ্গবন্ধুরে মানে নিয়েছি এদিন আমরা আর করতে পারতেছি না, যে আপদা পড়ছি গরু ফিরতে আর বাচ্চা না, আর বাঁচতাম না। আমরা যারা নাকি দেশ যার কথা দেশ স্বাধীন হইল এর মাইরা বানাই দিছে অনার্থক বিনা অপরাধে। আর বিচার সাইফল বাংলাদেশে তখন কি আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে ভয় পেয়েছিলেন যে বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা মুক্তিযুদ্ধ আমাদের কি মেরে ফেলে কিনা? যে না, আমরা কোনো ভয় পাচ্ছি না, আমরা তো মরতে এসেছি। হ্যাঁ, আমি তো মরতে চাই। বঙ্গবন্ধুরে মারলা, পাকিস্তানের দ্বারা মারলো না, বাংলাদেশ হয় না তো বঙ্গবন্ধুরে মারলা, তা আমরা মরতে চাই। আবার যদি আমরা কাছে অস্ত্র দিত তাহলে আমরা আবার দেখতাম দেশ কোথায় যা ধরে, কোথায় যা দেশ। আমরা তো এই অর্থের দিনে দেশ কোনো স্বাধীন করছিলাম না, আর নিজে কোনো টাকার ছাড়া নেয়া জন্যইবার জন্য না, একজন আরেকজন খাওয়াইবার জন্য। আমরা এখন একটু জানতে চাই আপনার চিকিৎসার জন্য কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কোনো আবদার আছে? আমরা দেখেছি এখানে একটি আবেদন দিয়েছিলেন, এখানে আমরা দেখছি শাহজাহান খান এমপি, ওনার সম্ভবত ওনার রেফারেন্সে আপনারা পীর মিসবাহ, আচ্ছা, তাদের রেফারেন্সে আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয় এটা দিয়েছিলেন। আচ্ছা, এটার বিষয়ে আপনি কি জানেন যে এটা যখন দেওয়া হয়েছিল? আমি জানি, 1 বছর হয়ে গেছে। আমরা দেখছি এখানে ডেট আছে 10 জানুয়ারি 2021 সাল, আবার এখন বর্তমানে জানুয়ারি চলতেছে, 1 বছরের উপরে হয়ে গেছে। তো
এই বিষয়ে আপনার কি বক্তব্য? এখন পর্যন্ত তো আপনি এখন আমার তো মহৎ কাল, হুম, কোন সময় মারা যায় ঠিক নাই। তা আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ শেখ মুজিবুর রহমান আল্লাহ বেহেশত নসিব করেন, আর শেখ হাসিনার আমার মাথা চুল দেখতে আছে হায়াত দিন, যে দেশটারে সোনার বাংলা না করে হাসানারে মত দিয়ে না, দেশের মানুষ যেভাবে বাঁচে এইভাবে হাসানা একদম চালাই দেয়, তারা শত্রু হাতে মুক্ত করে রেখেন হাসানারে। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যদি মত হয় হোক, আপত্তি নাই, একদিন তো মরতে হবে। আর হাসানার কাছে কত চাইতাম আমরা, তো লজ্জা করে কেমনে চাইতাম, আমরা হাত বিড়াইতাম যে আমরা দেয়া দিই। তো আমরা ওখানে আল্লাহ বাসায় রাখছে, হাসি কোনো আপনার সাথে অনেক মুক্তিযোদ্ধা তো চলে গেছেন না? চলে গেছে, অনেক মুক্তিযোদ্ধা চলে গেছে, না খাইয়া না লয়ে না ও হাতে থাকতে অনেক তো বয়স্ক হয়ে মারাও গেছে। মারা গেছে। আচ্ছা, যাই হোক, আমি বলেছিলাম মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর কাছে এটা জানতে চেয়েছিলাম যে প্রধানমন্ত্রীর কাছে আপনারা আচ্ছা আচ্ছা বসেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে আসলে চেয়েছিলাম যে এই যে স্মারকলিপিটা দিয়েছেন, আবেদনটা দিয়েছেন, এখান থেকে এখন কি চাওয়ার আছে। তিনি বলছেন যে প্রধানমন্ত্রীকে যেন আল্লাহ হায়াত দেন, শত্রু থেকে বাঁচিয়ে রাখেন, আমার মাথা চুল পরিমাণ যেন হায়াত দেন। এই যে কণ্ঠটা, এই যে উনি কান্না করে করে দোয়া করছেন, বঙ্গবন্ধুর জন্য কান্না করছেন, তারাই বলতে পারবেন যে দেশের কি ছিলেন তারা। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলি, আমরা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়াল করার জন্য বিভিন্ন কথা বলি, কিন্তু যারা দেশ স্বাধীন করেছিলেন তারা কি বলছেন, তারা কেন তাদের জন্য কান্না করছেন। আজকে তিনি এই ক্যান্সারে আক্রান্ত হয়ে মরে যাচ্ছেন, কিন্তু উনি টাকা চাচ্ছেন না, হয়তো বা ওনার সন্তান এটা দিয়েছেন। উনি বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি সোনার বাংলা দেখতেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা হবে, তার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেন বেঁচে থাকেন, হায়াত দেন, সুন্দর একটি দেশ করেন, এটাই চাচ্ছেন। তারপরও কি আমরা পারি না আমার এই বীর মুক্তিযোদ্ধা বাবাকে সাহায্য করতে? আমরা সবাই মিলে পারি। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই বাবাকে শেষ মুহূর্তে কিছু চিকিৎসা দিয়ে শান্তিতে রাখার জন্য। তো এখানে ওনার আরেক ছেলে, কয় নম্বর আপনি? আমি 3 ভাইয়ের মধ্যে আমি 2 নম্বর। 2 নম্বর, আর ধরা লাগবে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি প্রথমে শুকরিয়া এবং ধন্যবাদ জানাই আমার সিলেটের ম্যাগাজিন টিভি আমার সাংবাদিক ভাইকে। এবং ভাই ছিলাম দুটি কথা বলার জন্য, আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা 3 ভাই 5 বোন, আমি হচ্ছে সেকেন্ড। 3 ভাইয়ের মধ্যে আমি 2 নম্বর, আমার এক ছোট ভাই, আর মেয়ের পাশে হচ্ছে আমার বড় ভাই। যাই হোক, আমি কি বলবো, বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমার বাবা, আমরা সুনামগঞ্জ থেকে প্রায় 88 সালে সিলেটে আসি। আমাদের বন্যায় আমাদের বাড়িঘর সবকিছু নিয়ে চলে যায়, কিন্তু আমাদের তখন কিছুই ছিল না। আমার বাবা আমাদেরকে অনেক কষ্ট করে, বলতে গেলে মাটির কাজ করে উনি আমাদেরকে অনেক বড় করাইছে। আমরা 3 ভাই 5 বোনের মধ্যে আমরা কিছু পড়াশুনো আল্লাহ করাইছে ওনার উসিলায়। আজকে উনি আমাদেরকে কিছু করতে পারতেছেন, একসময় অনেক কিছু করেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং ধন্যবাদ জানাই। আর আমার বাবা আজকে থেকে প্রায় 18 বছর আগে ক্যান্সার ধরা পড়ছিল। তারপরে আমরা চিকিৎসা করেছিলাম, করানোর পরে উনি কিছু সুস্থ হয়েছিল। ঠিক আজকে থেকে আবার 16 বছর পরে আবার রানিং এই 2 বছর ধরে আবার এই ক্যান্সারটা ধরা পড়ছে। ধরা পড়ার পরে আমরা চিকিৎসা করাইছি, আমাদের যা ছিল সব সর্বশান্ত হয়ে গেছে। আমরা চলে চিকিৎসা করাইতে মোটামুটি আপনারা সবাই বলতে পারেন, কিন্তু ক্যান্সারের চিকিৎসা তো আর অনেক টাকা লাগে। যাই হোক, আমরা এই 3য়বারের মতো আর আমরা ওনার চিকিৎসা করাইতে গিয়ে আমরা খুব অক্ষম। আমাদের যে যা ছিল সবকিছু আমরা দিয়ে দিছি। আমরা 3 ভাই মিলে আমরা যতটুকু পারি আমরা করি ওনার জন্য। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তো একটা মাসিকটা উনি পেয়ে আসতেছে, ওটা দিয়ে ওনার চিকিৎসা চলতেছে, আর পাশাপাশি আমরা করতেছি। আসলে আমাদের আর কিছু নাই যে আমরা ওনার এই যে প্রধানমন্ত্রীর যে অনুদানটা আসতেছে, সম্মাননা ভাতা আসতেছে, জি, সেই ভাতা দিয়ে কি ওনার চিকিৎসা হয়ে যায়? হয় না, সামান্য। আমরা তো শুনলাম ওনার চিকিৎসার জন্য আপনারা লোনও নিয়েছেন। হ্যাঁ, লোনও নিছি, কারণ আমরা এই যে নর্থ ইস্ট মেডিকেল ওখানে গেছিলাম, ওনার ওই টেস্ট করানোর পরে ওনারা আমাদেরকে বলেছিল কেমো দেওয়ার জন্য, কিন্তু কেমোর মধ্যে অনেক টাকা লাগে। তো আমরা কেমো দিতে পারি না। উসমানী মেডিকেলে ওনার চিকিৎসা করানো হয়েছিল আজ থেকে 1 বছর আগে প্রায়। তো উনি সুস্থ হয়ে গেছিল। এখন আবার গত এই 2-3 মাস ধরে আবার এটা আবার। এখন লোনের টাকাটা কি শেষ না? এখন না, লোন এখনো চলতেছে। এই লোনের টাকাটা কি ওনার ভাতা থেকে কেটে নেয়? হ্যাঁ, এটা ক্লিয়ার করেন, কত টাকা কেটে নেয়? আনুমানিক 7,000 বা 8,000 এমন কাটতেছে। 8,000 টাকা এমন কাটতেছে। এখন পাচ্ছেন প্রতি মাসে 12,000 টাকা। এখন পাচ্ছি, গত রানি 2-3 মাস ধরে 20,000 দিচ্ছে, আর আগে তো দিত আপনার 12,000। তো 12,000-এর মধ্যে লোনের টাকাটা কেটে নিলে তো আর পাইতেন না। না, সামান্য ধরে 8,000 চলে গেলে 4,000 টাকা পাইতো। তো 4,000 টাকায় তো ওনার চিকিৎসা কিছুই হয় না।
এখন আপনার মানে কি দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বা মুক্তিযোদ্ধা ফেডারেশন বা মুক্তিযোদ্ধা সংগঠন যারা ঢাকাতে বসে পরিচালনা করছেন সারা দেশ জুড়ে, তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনার? আমার আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমাদের শেখ হাসিনার কাছে একটি আকুল আবেদন। আমার বাবার এই মুহূর্তে চিকিৎসা আমরা করাইতে গিয়ে আমরা অক্ষম হয়ে গেছি, আমরা চিকিৎসা করতে পারতেছি না। ওনার তহবিল থেকে যেন আমার বাবাকে চিকিৎসা করার জন্য সুযোগ করে দেন। আর আমরা একটি দরখাস্ত ওনার বরাবর দিয়েছিলাম, কিন্তু এটার কোনো রিটার্ন কোনো আমরা উত্তর পাই নাই। মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দেওয়া হয়েছে। তারপরে আমাদের সিলেটে বাগবাড়ি সমাজসেবা অবশ্যই আমরা একটা দরখাস্ত করেছিলাম, শুনেছিলাম এখান থেকে 50,000 টাকা দেয়, কিন্তু এটাও কোনো দেয় নাই। আমি সমাজসেবা অধিদপ্তরে কতদিন একই তারিখে দিয়েছিলেন? এই রানিং হতে 1-2 মাস কম হইতে পারে বা বেশি হইতে পারে। এই সময় হ্যাঁ, এমন সময় এখান থেকে কোনো অনুদান পান এখান নাই? থেকে কোনো অনুদান পাই নাই। বাট এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা আর যোগাযোগ করেন নাই? আমি একবার গেছি, কিন্তু বলতেছে যে অনেক ফাইল পড়ে গেছে, এটা সময় লাগবে। সময় লাগবে, এটা আমাকে বলা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি, অবশ্যই আপনারা দেখেছেন, আপনারাও আমাদের সাথে আছেন। এখানে যে কথাগুলো শুনলাম ওনার ছোট ছেলের কাছ থেকে, যে বাবার চিকিৎসা করাতে গিয়ে আমরা অনেক কষ্ট করছি, কষ্ট করে যতটুকু ছিল আমরা চেষ্টা করেছি বাবাকে সুস্থ করার জন্য, কিন্তু পারিনি। শেষ পর্যন্ত একটি লোনও নিয়েছিলেন তারা, এই মুক্তিযোদ্ধার ভাতা থেকে সেটা কেটে কেটে রাখা হচ্ছে। এই মুহূর্তে আসলে চিকিৎসার কিছুটা প্রয়োজন। হায়াত দেওয়া এবং নেয়ার মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু সুস্থ থাকার জন্য ওষুধ প্রয়োজন, আর সেই ওষুধের জন্য টাকার প্রয়োজন। আর সেটাই কিন্তু তাদের দাবি হচ্ছে যে আমার বাবা যখন মুক্তিযোদ্ধা ছিলেন দেশের জন্য করেছেন, আমাদের প্রধানমন্ত্রী আমার বাবার জন্যও করছেন, দেশের মুক্তিযোদ্ধাদের জন্য করছেন। আজ শেষ সময়টা যেন আমার বাবা ভালো এবং সুস্থ থেকে শরীরের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যতদিন বেঁচে থাকেন ততদিন যেন একটু আরাম আয়েশ করে যেতে পারেন, সেই দাবি থেকে তারা চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাবার সুচিকিৎসার জন্য। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করবেন ঝড়ের গতিতে, যাতে যার কাছে আমরা ঋণী আছি, এই বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী, তিনি আজ সব হারা, পিঠে নেই, ঘর নেই, বাড়ি নেই, আছেন শুধু নিজের জীবনটা নিয়ে আর কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে নিয়ে। উনি শেষ পর্যন্ত এটাই চেয়েছেন, প্রধানমন্ত্রীর হায়াত দীর্ঘায়ু এই কামনাই করেছেন। আর ওনার ছেলেরা চাচ্ছেন বাবা হিসাবে, সন্তান হিসাবে বাবার চিকিৎসা, এবং চিকিৎসার কাগজপত্র এখানে অনেক কাগজপত্র আছে, সেগুলো আমরা দেখতে যাচ্ছি না, কারণ এখানে অভাব নেই। এই যে ক্যান্সারের যে কাগজ বা চিকিৎসা, এগুলো তো অভাব নেই। আপনারা দেখেন, এটা আপনারা অবশ্যই আসলে জানলে বুঝতে পারবেন, অথবা কোনো মুক্তিযোদ্ধা কোনো সংস্থা থেকে যদি আপনারা কোনো ধরনের ডকুমেন্ট চান, সেই ডকুমেন্টগুলো তারা অবশ্যই দিতে বাধ্য। তো আমরা শেষ করে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন, আর সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন প্রত্যেক মানুষকে এই সমস্ত রোগ থেকে ভালো রাখেন, হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, সেই প্রত্যাশা, সেই আশা রেখেই বিদায় দিচ্ছি আমি আমির হোসেন সাগর। আমাদের সাথে রয়েছেন আমাদের ভাই নুরুল ইসলাম। আল্লাহ হাফেজ।